কোনো পরীক্ষার খাতা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ তুমি সারা বছর যা পড়াশোনা করলে, যা খাটাখাটনি করলে, সব তো ওই খাতাতেই ধরা থাকবে, তাই না? তো আজকের ক্লাসটা ওই পরীক্ষার খাতা নিয়ে। আর সেই পরীক্ষা যদি তোমার বোর্ডের ফাইনাল পরীক্ষা হয়, তাহলে তো আরও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো ক্লাসের পরীক্ষাগুলোতে তো বটেই, সেগুলোতে তো স্কুলে তোমরা যে সমস্ত টার্মের পরীক্ষাগুলো দাও, সেগুলোতে তো খাতা খুবই গুরুত্বপূর্ণ। ছোট থেকে যদি আজকের যে টেকনিকগুলো বলবো, সেগুলো যদি তোমাদের মাথায় থাকে, তোমরা যদি এখন থেকে অভ্যাস করো, তাহলে বোর্ডের পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায়, যেমন মাধ্যমিক, এইচএস, এগুলোতে সুবিধা হবে। তেমনি একদম সামনে যাদের বোর্ডের পরীক্ষা রয়েছে, তাদের জন্য বিশেষভাবে এই ক্লাসটা। তো এখন ব্যাপার হচ্ছে যে এই খাতা তো আমরা কি করি, পরীক্ষায় যাই, লিখি, চলে আসি। কিন্তু এর মধ্যে বেশ কিছু সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস আছে। সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিসগুলো কি করে, আহ, আমার মনে হয় কিছুটা হলেও নাম্বারের ওপর এফেক্ট করে। এখন তোমাকে এটা মাথায় রাখতে হবে, তোমাকে ভালো প্রস্তুতি এবং ঠিক ঠিক উত্তরটা লিখতে হবে। তো আমি এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু এর আগে অনেক ক্লাস নিয়েছি, যে উত্তর লিখবে কি মানসিকতা থেকে উত্তর উত্তর লিখবে। তুমি কি একদিন ছাত্রের মানসিকতা থেকে লিখবে? না, আমি শিখিয়েছি তোমাদেরকে যে সেই মানসিকতাটা হবে একজন, যেন শিক্ষক। তুমি শিক্ষক হয়ে তুমি অন্য একজন ছাত্রকে বুঝিয়ে দিচ্ছ, তবে তোমার যদি স্যাটিসফ্যাকশন আসে সেই উত্তরটাতে, তবে বুঝবে এই উত্তরটা ঠিকঠাক হলো, যে আর একজনকে আমি বোঝাতে পারলাম, উত্তরের মধ্যে যেন সেটা উঠে আসে। এ বাদে উত্তর লেখার ক্ষেত্রেও এই যে খাতাতে আমি কিভাবে কিভাবে সেটা লিখব, কিছু কিছু সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস কিন্তু কি বলবো, সাধারণ নম্বর থেকে একদম বেস্ট নম্বর যেটাকে বলা হয়, তার মধ্যে ফারাক করে দেয়। আর কি, এই খাতা অভ্যাস করা, নিজের হাতটাকে সেট করা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। মাথায় রাখো যে তোমরা বাড়িতে যে ধরনের খাতাতে ইয়ে করো, মানে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করো, বাড়িতে যেগুলো লেখালেখি করো, এই বোর্ডের পরীক্ষার খাতার সাইজও কিন্তু একটু অন্যরকম। মানে আমরা যেমন খাতার যেমন ফুলস্কেপ কাগজে যেমন লিখি, ওটার মানে খাতার সাইজটা কিন্তু একটু অন্য ধরনের। তো সেটা এক একটা পৃষ্ঠার এক একটা মাপ বলে, কোনোটাকে A4 বলে, কোনোটাকে A3 বলে, A5 বলে। মানে এ সমস্ত যদি তোমরা খাতার মানে কি বলে মাপ, সে দিয়ে তো তোমার দরকার নেই। দরকার হচ্ছে এটুকু জানো যে সেটার মাপটা কিন্তু একটু আলাদা। তাহলে এখন থেকে যদি তোমরা এই জিনিসটাকে বুঝে নাও, বুঝে নিয়ে নিজেদেরকে খাতা কিভাবে বানাবে, তার টুকটাক সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিসগুলোকে যদি একটু মাথায় রাখো, একটু প্র্যাকটিস করে নাও, তাহলে কি হবে, দেখতে খুব সুন্দর হবে খাতাটা। এক্সামিনার যিনি দেখছেন, তোমার উত্তরগুলো দেখে নাম্বার দেবেন, তার দেখে ভালো লাগাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এলোমেলো যেন না হয়। মানে কিরকম, তুমি একটা প্রশ্নের উত্তর লিখলে, অর্ধেকটা ছেড়ে দিলে, মানে অর্ধেকটা লিখে ছেড়ে দিলে, দিয়ে আর একটা উত্তর লিখতে শুরু করলে, কখনো কেটে দিলে, কখনো আবার সেই কাটা জায়গার পর থেকে আবার লিখতে শুরু করলে, মানে একটা কি বলবো, একটা খিচুড়ি মতো হয়ে যায় যদি খাতাটা, তাহলে কিন্তু এক্সামিনারের মনের ওপর একটা ইমপ্রেশন তৈরি হয়ে যায়, একটা বিরক্তি লাগে। সেটা কিন্তু নাম্বারের ওপর, আমি বলবো না যে তাতে নাম্বারের বিরাট হেরফের হয়ে যায়, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে যেটুকু দেখেছি, যে এটা এটা কি হয়, যে এটা নাম্বারের গুণাগুণ না, এই উত্তরের গুণাগুণ না, কিন্তু এই সামগ্রিক মিলে কিন্তু একটা অনুভব, একটা ইমপ্রেশন যাকে বলে, সেটা তৈরি হয়, এবং সেটা রাখাটা খুব জরুরি। তো চলো, আজকে এই যে খাতার যে সূক্ষ্মাতি সূক্ষ্ম দিকগুলো আছে, যাতে তুমি একটা উত্তরকে অনেক বেশি উন্নতভাবে লিখতে পারবে, তার ভিতরকার কি কি জিনিস আছে সেইগুলো দেখাবো। মাথায় রেখে দাও যে তোমরা যদি খবরের কাগজ পড়ে থাকো, তোমরা যদি পত্রিকা পড়ে থাকো, তোমরা যদি কি বলবো এই খবরের কাগজের যে সমস্ত আর্টিকেল বা খবরগুলো বেরোয়, সেগুলোকে একটু ভালো করে নজর করো। এমনকি তোমার বইয়ের মধ্যে যে উত্তরটা লেখা আছে, সেইটা কিভাবে সাজিয়েছে, সেইটা যদি ভালো করে দেখো, তাহলে আমার এই পরের অংশটা দেখতে তোমার আরো সুবিধা হবে। চলো, আমি একদম মানে স্ক্রিনের মধ্যে, বোর্ডের মধ্যে গিয়ে
একদম এঁকে এঁকে লিখে লিখে তোমাদেরকে দেখাচ্ছি কি কি করতে হবে, কি কি করলে জিনিসটা ভালো হবে। একটা খাতা, বোর্ড পরীক্ষার খাতা, ফাইনাল পরীক্ষার খাতা কত সুন্দর করে তুমি সাজাতে পারো, চলো দেখি। বলছিলাম ফাইনাল পরীক্ষার সুন্দর একটি খাতা কিভাবে তোমাদের কি কি বিষয়ের উপর নজর রাখতে হবে। তো এটা প্রথমে মুছে দিই, এটা তোমাদের দেখানোর জন্য লিখে রেখেছিলাম, এটা ফার্স্ট মুছে দিচ্ছি। দেখো, বোর্ডের পরীক্ষায় যখন তোমাদের খাতা দেবে সেখান থেকে কি হয়, প্রথমে 15 মিনিট মতো তোমাদের টাইম থাকে নাম, রোল নাম্বার এই সমস্তগুলো লেখবার জন্য। তো এই যে খাতাটা তোমাদের দেবে, এই খাতাটার প্রথম পৃষ্ঠাটায় কি থাকবে, একদম ওপরের পেজ যেটা, এই পৃষ্ঠাটাতে তোমাদের কি থাকবে, নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এই সমস্ত লিখতে হবে। ঠিক আছে, এটা মনে করে দাও ফার্স্ট পেজ। এটা ফার্স্ট পেজ না, এটা হচ্ছে মলাট বলতে পারো একরকম। ঠিক আছে, এখানে নেম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি ইত্যাদি এইগুলো লিখতে হবে। ঠিক আছে, এখন এই জায়গাটা কিন্তু নিজেদের অ্যাডমিট কার্ড থেকে ভালো করে মিলিয়ে এই এই জায়গাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটায় কিন্তু খবরদার ভুল করবে না, কারণ এখানটাতে যদি একটা কিছু লিখতে ভুল হয় তাহলে তোমার এই পুরো পরীক্ষাটা কিন্তু মানে দেওয়াটাই বেকার হয়ে যাবে। এই জায়গাটা খুব যত্ন করে মনে রাখবে, খুব যত্ন করবে, এখানটায় সাবধানে লিখবে, সময় নিয়ে ধীরে সুস্থে লিখবে এই জায়গাটা। এবার এই যে পাতাটা গেল, এই পাতাটার খেয়াল করো, এই যে প্রথম পাতাটা গেল, এই প্রথম পাতাটার ঠিক এর যে উল্টো দিকটা আছে, এই পাতাটার ঠিক যে উল্টো দিকটা আছে, আমি অন্যভাবে আর একটা এঁকে দেখাচ্ছি। তাহলে কি হলো, এই প্রথম পাতাটা তুমি কি করলে, ওল্টালে, ওল্টানোর পরে কি হবে, এরকম একটা পাতা বেরোবে, আর তার পাশে এরকম একটা পাতা বেরোবে। ঠিক আছে, এর যে উল্টো দিকটা এতক্ষণ যেটা বোঝালাম, এর যে সামনের দিকটা ছিল, এই সামনের দিকটায় তুমি কি করেছো, নাম, রোল নাম্বার ওই পৃষ্ঠা ওই পাশটাতে লিখেছো। এইখানটাতে কিন্তু কিছু লিখবে না, মানে সামনের দিকটাতে তুমি নাম, রোল নাম্বার ইত্যাদিগুলো লিখে রেখেছো, কিন্তু এই পাশটাতে কিন্তু কিছু লিখবে না, এটা মাথায় রাখো। এখন এবার তুমি শুরু করবে যেটা, প্রশ্নের উত্তর লেখা শুরু করবে যেটা, সেটা এই পৃষ্ঠা থেকে, এই বাঁ দিকটায় কিচ্ছু লিখবে না, মানে প্রথম পাতার উল্টো দিকটাতে কিচ্ছু লিখবে না। এবার এসো, ফার্স্ট যেটা করো সেটা হচ্ছে, এই যে 15 মিনিট টাইম পেয়েছো না, এই 15 মিনিট টাইম পেয়ে এই জায়গাটা মুছে দিচ্ছি আমি, এবার একটা এই পৃষ্ঠাটা থেকে আমি দেখানো শুরু করছি। এই যে 15 মিনিট টাইমটা পেয়েছো, মোটামুটি তোমার একটু দ্রুত হাত চালালে নাম, রোল নাম্বারটা লেখা হয়ে গেল। এবার একটা স্কেল নাও, স্কেল নিয়ে তুমি এই যে পাতাগুলো পেলে, তখনও তো তোমাকে কোশ্চেন যদি দিয়েও থাকে তখন তোমায় লিখতে দেবে না, হ্যাঁ, যখন ঘন্টা পড়বে লেখার সেই সময় থেকে তুমি লিখতে শুরু করবে। এই সময়টা যেটা করো, স্কেলটাকে এইভাবে ধরো, স্কেলটাকে এইভাবে বসিয়ে দাও এর ওপরে, স্কেলটাকে এইভাবে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে ফার্স্ট কি করো, এইভাবে মার্জিন কাটতে শুরু করো, যতগুলো পাতা পারো, যতগুলো পাতা পারো এইভাবে মার্জিন কাটতে শুরু করে দাও। আর যেই মার্জিনটা দেওয়া হয়ে গেল, একদম এর ওপরে 1, 2 এই নাম্বারিংগুলো করতে শুরু করে দাও। একদম ওপরের দিকে কি করো, এইখানটাতে মাথার একদম ওপরে এইখানটাতে পেজ নাম্বার দিয়ে দাও, পেজ নাম্বার দিয়ে দাও প্রত্যেকটাতে। দিয়ে কি হলো, পুরো তুমি রেডি, এবার পরীক্ষার মানে উত্তরটা লেখার জন্য তুমি এবার প্রস্তুত। তাহলে কি হলো দেখো, এই যে তোমরা কি করতে, খাতার দুটো পাশ মুড়ে ছেড়ে দিতে, তার থেকে কি হলো, এই মার্জিনটা দেওয়ায় দেখো খাতার রূপটাই একটা অন্যরকম হয়ে গেল। তো এই জায়গাটাতে তোমাদের আর একটা জিনিস করতে হবে, যেটা যে এই যে তোমরা খাতায় যে উত্তরটা লিখছো, সেখানে খেয়াল রাখতে হবে
যে প্রশ্নপত্র হাতে পেলে অবশ্যই সেটা তো ভালো করে মন দিয়ে আগে পড়ে নেবে, পড়ে নিয়ে এইবার তুমি টার্গেট করো যে সেটার জন্য কিন্তু আমি আলাদা সেকশন, মানে পরীক্ষার হলে যে সেকশন স্ট্র্যাটেজি, কোন কোন বিভাগ কি কিভাবে আলাদা করে পরীক্ষা দিতে হবে সেটার উপর আমি আলাদা ক্লাস নিয়েছি। সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখো, দেখলে কিন্তু এই সেকশন স্ট্র্যাটেজি, মানে একটা পরীক্ষার মধ্যে যে 5টা কি 6টা পরীক্ষা লুকিয়ে আছে, কতটুকু কতটুকু টাইম তার জন্য ধার্য করা আছে, তার জন্য টাইম ম্যানেজমেন্টের ক্লাস নিয়েছি, তার জন্য সেকশন স্ট্র্যাটেজি ক্লাস নিয়েছি, ঠিক আছে? তো এই ক্লাসগুলো অবশ্যই দেখো। এইবার তোমাকে কি করতে হবে, আমি এই একটা পৃষ্ঠাকে একটু বড় করে এঁকে দেখাচ্ছি। একটা পৃষ্ঠা বুঝে গেলে তোমরা অন্য পৃষ্ঠাগুলোও সেইভাবে এগোতে পারবে। এইবার মনে করো যে এইটা একটা পুরো পৃষ্ঠা, আমি দুটো আলাদা কালার দিয়ে দেখাচ্ছি জিনিসটা। এইটা মনে করো একটা বড় তোমার একটা পৃষ্ঠায় যেটাতে তুমি উত্তর লিখবে। তাহলে কি করেছো, একদম পরীক্ষা শুরুতেই, পরীক্ষা শুরু হওয়ার আগেই তুমি কি করেছো, এই মার্জিনটা টেনে নিয়েছো। যে সমস্ত পরীক্ষায় একটু আঁকাআঁকির ব্যাপার থাকবে সেই সমস্ত পরীক্ষায় অবশ্যই জ্যামিতি বক্স সঙ্গে রাখবে। জ্যামিতি বাক্সটা সঙ্গে রাখবে। যে সমস্ত পরীক্ষায় আঁকাআঁকির ব্যাপার আছে, যেমন ধরো ভূগোল, যেমন ধরো অঙ্ক, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞানে কিছু কিছু, ঠিক আছে? তো এই 4টে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আঁকাআঁকির ব্যাপার থাকবে, কারণ উত্তরের সঙ্গে যদি তুমি ছোট ছোট করে আঁকা দাও তাহলে উত্তরের মানটা কিন্তু অনেক বেড়ে যায়। কারণ দেখবে যে বইতে আমরা কি শুধুমাত্র মানে একটা বইকে উত্তরটা কি পড়ি, তার সঙ্গে দেখবে ডান দিকে বাঁ দিকে ছোট ছোট ছবি থাকে। তো আমি সেইটার ওপরে ক্লাস নিয়েছি যে সেই ছবি যে তোমাকে বিশাল একদম শিল্পীর মতো সুন্দর বা একেবারে ছাপানো ছবির মতো সুন্দর হতে হবে এমন নয়, কিন্তু ছবি থাকলে কি হয়, উত্তরের মানটা অনেকটা, গুণাগুণটা অনেকটা বেড়ে যায়। এবার দেখো, প্রথমে করতে হয় কি, যে তুমি যে কোনো একটি বিভাগকে, যে কোনো ধরো ওপরে দিয়েছো কি পেজে নাম্বার, এখানে যদি পেজ বলে কথাটা লিখতে পারো খুব ভালো হয়, ঠিক আছে? পেজ নাম্বার 1 এরকম দিয়ে দিলে, লিখতে পারলে খুব ভালো হয়। এবার ধরো কোনো একটি বিভাগের উত্তর তুমি লিখতে শুরু করেছো, সেখানে এখানে লেখো বিভাগ ক, ধরো এই ক বিভাগের উত্তরগুলো তুমি এবার লিখছো। কিন্তু মনে রাখো, প্রতিটি বিভাগ বা যে কোনো কিছু লিখবে তলায় একটা আন্ডারলাইন দেবে, স্কেল দিয়ে দিতে হবে না, হাতের ব্যালেন্সে দেবে। পারলে অনেক সময় কি হয়, দুটো আন্ডারলাইন দিলে জিনিসটা দেখতে ভালো হয়। যে কোনো লাইনকে যদি দুটো দাও পরপর তাহলে জিনিসটা দেখতে ভালো হয়। এবার কি, তুমি উত্তর লিখতে শুরু করলে এইবার কিন্তু এইখানে লেখো উত্তর বলে লেখো। লিখে এইখানে যে বিভাগের যে দাগ নম্বরের উত্তরটা দিচ্ছ, ধরো 1 দাগের উত্তর, তাহলে কি হচ্ছে, এক্সামিনার কিন্তু বুঝতে পারছে বিভাগ কয়ের এই 1 দাগের উত্তরটা বেরোচ্ছে। এরকম 2 দাগের, ঠিক আছে, ধরো এটাতে শর্ট কোশ্চেনই আছে, 3 দাগের, এরকম ভাবে দিচ্ছ। দিয়ে যখন বিভাগের উত্তরটা, এই বিভাগের সমস্ত শর্ট কোশ্চেনগুলোর উত্তরগুলো লেখা হয়ে গেল, কি এমসিকিউ এর উত্তর লেখা হয়ে গেল, ঠিক আছে, সেইটার পরে একটা কাজ করো, স্কেলটা ধরে সেইটার তলায় একটা এরকম লম্বা 1 2 এই আন্ডারলাইন কেটে দাও। তাহলে দেখো এটা কত সুন্দর দেখাচ্ছে, এবং এক্সামিনার যিনি পরীক্ষার খাতা দেখবেন তিনি কত সুন্দরভাবে এই জিনিসটাকে বুঝতে পারছেন যে এইটুকুর মধ্যে সমস্ত এই বিভাগটার সমস্ত উত্তরগুলো রয়েছে। হতে পারে, এখানে মাথায় রাখো, হতে পারে যে তুমি এই এতগুলো উত্তর দিয়ে হয়তো এই উত্তরটা তুমি পারছো না। তাহলে কি করো, সেইটা যদি শর্ট কোশ্চেন হয় সেইটার জায়গাটা এখানে ফাঁকা রেখে দাও, সেই জায়গাটা এখানে কি করো, ফাঁকা রেখে চলে যাও, পরে লিখবে। টাইম ম্যানেজমেন্ট আমার করা আছে, সেই খাতাটা দেখো। আর টাইম ম্যানেজমেন্ট আমি এইখানে কিন্তু এই বোর্ডে আর একবার তোমাদের করে দেখিয়ে দেবো যে কিভাবে করবে, আরো সুন্দর করে দেখিয়ে দেবো, কোনো চিন্তা নেই। তাহলে সেই জায়গাটা ফাঁকা রেখে চলে গেলে, কিন্তু এইগুলো তো তোমার লেখা হয়ে গেল, এই উত্তরগুলো লেখা হয়ে গেল। এবারে এসো যে আরে পরের বিভাগটা ধরছো, ধরো তখন এখানে কি লিখছো, আবার লিখছো বিভাগ
খ। আচ্ছা, তোমার ইচ্ছা হলো যে বিভাগ খটা আমি একটু পরে করব, আমি আগে বিভাগ গটা করে নিই, এটা হতেই পারে যে কোনো ক্ষেত্রে। তাহলে এখানে লিখে দিলে ধরো বিভাগ গ, দিয়ে এইবার সেখানকার প্রশ্ন উত্তরগুলো লিখতে শুরু করলে, 1 2 এরকম করে লিখতে শুরু করলে। এবার দেখো, এগুলো তো গেল সাধারণত শর্ট কোশ্চেনের ক্ষেত্রে। শর্ট কোশ্চেনের ক্ষেত্রে এইরকম ভাবে ধরো এগোচ্ছ। এটা মুছে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে এবার যদি ধরো মোটামুটি মাঝারি রকমের কোনো কোশ্চেন হয়, মাঝারি ধরনের কোশ্চেনের ক্ষেত্রে কি করবে, ধরো এখানে সেটা আর ক বিভাগ না, ধরো এখানটাতে খ বিভাগ আছে, ঘ বিভাগ আছে। ধরো জীবন বিজ্ঞান বা ভূগোল এই ধরনের যে পরীক্ষাগুলোতে আঁকা আঁকির একটু ব্যাপার থাকে, সেগুলোতে তো বটেই। উত্তর যখন লিখবে, একটু লং কোশ্চেনের ক্ষেত্রে উত্তর যখন লিখবে, এবার বিভাগ ঘয়ে তুমি কি করছো, 1 নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছ, বা যে নাম্বারিং থাকবে টোটালে, ধরো এখানে সেই নাম্বারটা দেবে, এখানে উত্তর বলে লিখবে, বাঁদিকে উত্তর বলে লিখবে। যদি এখানে এরকম আন্ডারলাইন করতে পারো খুব ভালো হয়। এবার উত্তরটা যখন লিখবে, প্রথমে মাথায় রাখো সেই উত্তরটার একটি হেডলাইন দাও। যে উত্তরটা তোমাকে জিজ্ঞাসা করেছে, ওখানে লিখতে বলেছে, ধরো সেটা লং কোশ্চেন হোক, টিকা হোক, ব্যাখ্যা হোক, যা কিছু হোক, তার তো একটা বিষয়বস্তু আছে, সেই বিষয়বস্তুটার একটা হেডলাইন দাও, হেড লাইন। এই হেডলাইনটা দেওয়ার পরে তুমি কি করো, এখান থেকে উত্তরটা লেখা শুরু করো। আমি পয়েন্টের খাতায় বলেছিলাম যে কোনো বড় প্রশ্ন লিখতে গেলে তার কিছু পয়েন্ট হয়। এবার তুমি কি করছো, যে এখানে প্রথমে ধরো উত্তরটা শুরু করলে 1 2 3 লাইন দিলে, দেওয়ার পরে যেটা ভূমিকা বলো বা প্রথমে উত্তরটা স্টার্ট করলে সেটা সেটা শুরু করছো। একটা জিনিস খেয়াল রাখবে, এই বাঁদিকে যেটা লিখছো লাইনগুলো যেন মোটামুটি সমান থাকে, আর এদিকে যখন যাচ্ছ একেবারে এর বাইরে যেন চলে না যায়, এর বাইরে যেন চলে না যায়। এইখান থেকে তুমি প্রয়োজনে এখানে আবার রিটার্ন করবে। আচ্ছা বলো, এইখানে একটা বিশেষ টেকনিক তোমাদের শিখিয়ে দিই, যে এই লাইনটা আমি কিভাবে সমান থাকবে। অনেক ক্ষেত্রেই লেখার সময় হয়ে যায় যেটা, অনেক সময় বাচ্চাদের লেখার ক্ষেত্রে তোমাদের যেটা হয়ে যায় সেটা হচ্ছে এইটা বেঁকে চুড়ে যায়। কিরকম ভাবে বেঁকে চুড়ে যায়, এই প্রথম লাইনটা এখান থেকে শুরু করলাম, লিখছি লিখছি লিখছি, পরের লাইনটা এখানটায় চলে আসলো, আবার এখান থেকে শুরু করে ফেললাম, আবার লিখছি লিখছি লিখছি, এইখানটা আবার পরের লাইনটা চলে আসলো, তারপরেরটা এখান থেকে চলে আসলো, তারপরেরটা আবার এপাশে চলে গেল। এটা দেখতে কেমন লাগবে বলো, এই লাইনটা এরকম একা বেঁকা মতো হয়ে গেল। সেইটা যাতে মেনটেন করতে পারো, সেইটার একটা সুন্দর টেকনিক তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো কিভাবে করবে। এটা মুছে দিই, মুছে দিলে তোমাদের সুবিধা হবে দেখতে। ধরো এই লাইনটা শুরু হয়েছিল আলোক রশ্মি, দিয়ে তুমি এই এই কথাটা দিয়ে শুরু করেছিলে, দিয়ে এই লাইনটা আরো এগিয়েছে, সেটা লিখছি না। পরের লাইনটা, নিচের লাইনটা যেই আসছো, দেখো আটা কোথায় আছে, এই শব্দটা কোথায় আছে, এই শব্দটা যেখানটাতে রয়েছে তুমি মেনটেন করো কি, তুমি মেনটেন করো। ধরো যাক পরের লাইনে যে এই অবধি লিখেছো, লিখে এই লাস্ট এইখানটাতে ধরো আর একটা শব্দ এসে গেছে, ধরো সমতল দর্পণ দিয়ে এই লাইনটা শুরু হচ্ছে, তাহলে দন্তস্বটা তো তুমি এখানে লিখবে। ঠিক এই অয়ের তলাটাকে তুমি মেনটেন করো। এই দেখো লয়ের দিকে যেন না চলে যায়, বা এই ফাঁকা জায়গাটায় না চলে যায়, এই ফাঁকা জায়গাটায় যেন না যায়, বা এই দিকটায় না যায়। ঠিক আছে, তাহলে পড়ে থাকলো কি, অয়ের তলাতে তুমি চলে আসো, অকে ওপরে দেখো, তার তলায় চলে আসো, লিখলে এখান থেকে লেখো সমতল বলে লেখাটা এগোতে থাকলো। তারপরে দেখো এই 3 নম্বর লাইনটায় যখন আসছো, তখন চলে আসছো, ধরো একটা প্রতিফলন বলে শব্দটা দিয়ে এখানটায় 3 নম্বর লাইনটা শুরু হচ্ছে। তুমি কি করছো, তুমি এই ফাঁকা দিকটায় যেও না, তুমি এই ফাঁকা দিকটায় যেও না, আবার
এই ময়ের জায়গাতেও চলে যাও না, যেখানে দন্তস্বটা শুরু শেষ মানে ছিল ঠিক তার তলায় দর্পণ কথা, ধরো দর্পণ দিয়ে শুরু হচ্ছে এই লাইনটা, বা প্রতিফলন কথাটা শুরু হচ্ছে, তাহলে পয়ের ফলাটা কোথায় দিচ্ছ? এইখান থেকে শুরু করছো, এই প্রতিফলন। ঠিক আছে, এইবার দেখো এইভাবে যখন লেখাটা এগোতে থাকলো, তাহলে কি হলো বলতো, এই বাঁদিকের এই যে টোটাল জায়গাটা একটা সমান রূপ নেবে। একটু মানে হেলে থাকতে পারে, এ থাকতে পারে, সেটা অত বিষয় না, মোটামুটি এইটাকে মেনটেন করবার চেষ্টা করবে। এরপরে যেটা চেষ্টা করবে দেখাই, তাহলে কি হলো, যে কোনো উত্তর লেখার সময় একটা হেডলাইন দাও, এবং হেডলাইনের তলাতে যদি সম্ভব হয় হেডলাইনের তলাতে আবার একটি আন্ডারলাইন করো, যেটা নিয়ে লিখছো। ধরো ধরো নীল বিদ্রোহের ইতিহাস নিয়ে কিছু লিখছো, তাহলে এখানে কি লিখলে? নীল বিদ্রোহ কথাটা লিখলে, বা যেরকম তোমাকে প্রশ্নে চাইবে সেরকম একটা হেডলাইন দেবে, সে প্রশ্নটা দেখে দেবে, সেটা সেটা তো আমি এখান থেকে আন্দাজে বলতে পারবো না, সেটা যেমন প্রশ্ন আসবে তেমন ভাবে দেবে। তাহলে এই যে কথাটা লিখলে, লিখে এইবার সূচনা করলে, দু একটা লাইন লিখলে, কারণ বেশি লেখার আবল তাবল লেখার দরকার নেই, একদম টু দি পয়েন্ট নির্দিষ্ট শব্দ সংখ্যার মধ্যে লিখতে হবে। তার উপর আমি ক্লাস নিয়েছি যে কিভাবে সেই শব্দ সংখ্যাটাকে ম্যানেজ করা যায়। আমি আবার এইভাবে হাতে কলমে তোমাদেরকে সেই শব্দ সংখ্যা কিভাবে ম্যানেজ করে একদম নির্দিষ্টভাবে উত্তর লিখতে পারবে সেটার উপরে আমি আবার ক্লাস নেব। তাহলে এইটা লেখার পরে কি হচ্ছে, এইবার দেখো পয়েন্ট শুরু হচ্ছে। ধরো এখানে ধরো সামাজিক, এক নম্বর একটা কথার উদাহরণ হিসেবে দেখাচ্ছি, সামাজিক কারণ। তাহলে এটা হচ্ছে পয়েন্ট। এই উত্তর যে এক দিয়ে যদি এক দাগের উত্তর হয়, এখানে কিন্তু খেয়াল রাখো এই এক বলে পয়েন্ট দেবে না, তাহলে সেক্ষেত্রে কি লিখবে? এই পয়েন্টটার নাম দেবে ধরো ক, এই পয়েন্টটার নাম দিলে ধরো ক, পয়েন্ট ক। ইভেন তুমি এখানে কোনো পয়েন্টের নাম্বারিং নাও করতে পারো, এরকম একটা গোল দাগ করো, এরকম একটা গোল দাগ করে দাও, দিয়ে একে বলে বুলেট। তো এইখানে লিখলে সামাজিক কারণ, সামাজিক কারণ বলে তুমি এইখানে দুটো এরকম গোল গোল চিহ্ন দাও, দিয়ে তারপর মাঝখানে একটা ড্যাশ দাও, আর এর তলায় একটা আন্ডারলাইন দাও, দিয়ে এখান থেকে তুমি ঠিক এই জায়গাটা থেকে তুমি লেখাটা শুরু করলে, শুরু করে ঠিক এই যে সামাজিক কারণ বলে যে জায়গাটায় লিখেছ তার একটুখানি বাঁদিকে চলে এসো, এরকম জায়গায় মোটামুটি এই বুলেটটা দিয়েছো যেখানে, এইখান থেকে দ্বিতীয় লাইনটা শুরু করো। এই চললো দ্বিতীয় লাইন। বলেছিলাম অক্ষরের ঠিক যে অক্ষরটা এখান থেকে শুরু করেছিলে তার ঠিক তলায় এখান থেকে শুরু করো, করে ধরো এই সামাজিক কারণ লিখলে। তারপরে ধরো আবার একটা পয়েন্ট আসলো, এখানে ধরো একটা ইতিহাসের হিসেবে দেখাচ্ছি, ধরো এখানে ধরো দিলে রাজনৈতিক কারণ। ইতিহাসে এরকম থাকে না, বিভিন্ন কারণ ব্যাখ্যা করতে বলে একটা কোনো উত্তর লিখতে গেলে, ঠিক তার পাশে এরকম দুটো গোল চিহ্ন দাও, দিয়ে ড্যাশ দাও, আর এর তলায় একটা আন্ডারলাইন করো। বলো এই উত্তরটা যখন এইভাবে এগিয়ে যাবে তখন দেখতে কত সুন্দর দেখাবে। এবং এইভাবে করে পুরো উত্তরটাকে তুমি কমপ্লিট করবে। যদি আর এইখানে যখন শেষ হচ্ছে না, পাতাটা যখন শেষ হচ্ছে, এইখানে পিটিও বলে যদি কথাটা লিখতে পারো ভালো হয়, প্লিজ টার্ন ওভার, এই কথাটা লিখলে ভালো হয়। তো যদি না পারো তাতেও অসুবিধা নেই। এবার আসছি যে যদি কোনো প্রশ্ন, ধরো ভূগোল, জীবনবিজ্ঞান, এই ধরনের যে সাবজেক্টগুলো থাকছে, এই সাবজেক্টগুলোতে তোমাদের কি করতে হচ্ছে, কিভাবে উত্তর লিখবে তার একটা সুন্দর জিনিস শেখাই। সেটা হচ্ছে এই ধরনের সাবজেক্টের যে একটু বড় ধরনের প্রশ্ন থাকুক, সেটা ধরো একেবারে তো ধরো 1 নম্বরের প্রশ্নে তো হয় না, মোটামুটি 2 নম্বরও অনেক সময় চলে, 3 নম্বর 4 নম্বরের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্যাপারটাকে মাথায় রাখো। সেটা হচ্ছে ধরো একটা জীবন বিজ্ঞানের বা ধরো একটা ভূগোলের কোনো প্রশ্ন আছে, সেই প্রশ্নটা ঠিক ওই রকম হেডলাইন দিলে, ধরো কোনো একটি পর্বত, ভঙ্গিল পর্বত,
এরকম একটা হেডলাইন দেবে, যেটা সম্বন্ধে লিখছো আন্ডারলাইন করে দিলে, দিয়ে ঠিক সেইভাবে প্রথমে সূচনাটা করলে, সূচনা করে এবার আবার এখানে পয়েন্ট দেওয়া শুরু করলে, পয়েন্ট দিয়ে ধরো একটা বৈশিষ্ট্য বলে এই পাশটাতে লেখা শুরু করলে তুমি, ঠিক এই পাশ থেকে লেখাটা এগোচ্ছে, এই তলা থেকে ঠিক এই অক্ষরটার তলায় এই অক্ষরটা আসবে, এখান থেকে অটোমেটিক তাহলে কি হয়ে যাচ্ছে, লাইনটা মেনটেন হয়ে যাচ্ছে, সোজা থাকছে, লাইনটা কি হচ্ছে, সোজা থাকছে। আর এই সোজা রাখার ক্ষেত্রে খেয়াল রাখবে, একদম ওপরে এই যে মার্জিনটা দিয়েছো সেইটার সঙ্গে প্রথম লাইনটা যে লিখছো খাতায়, ধরা যাক এখানে এই কথাটা নেই, ধরো ধরো উত্তরটা এগোচ্ছে ক্রমশ, তাহলে এখানে এসে কোনো একটি উত্তর এই পাতা থেকে, এই বাঁদিকের পাতা থেকে এইখানে তুমি উত্তরটা কন্টিনিউ করছিলে, এখানটা এসছে যখন লেখাটা শুরু করবে তখন এই যে ওপরে যে মার্জিনটা কেটে রেখেছো সেইটা তোমার পুরো লেখাটাকে সুন্দর এবং সোজা রাখবে। কিভাবে, এই যে মার্জিনটা রয়েছে এর তলায় 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 ধরে 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 এগিয়ে যাও। তাহলে কি হলো, এই লাইনটা কিন্তু এই রকম এসে গেল না। অনেকের ক্ষেত্রেই এই জিনিসটা নিয়ে খুব সমস্যায় ভোগো তোমরা, আমি জানি। সেক্ষেত্রে অনেক সময় হয় কি, এই লিখছি, লিখতে 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 লাইনটা এরকম চলে আসে, অনেক সময় এই লাইনটা এগোতে এগোতে এরকম ওপরের দিকে উঠে চলে যায়। এই যাতে না হয় তার জন্য এই টেকনিকটা শিখিয়ে দিচ্ছি, যে একদম ওপরে যে মার্জিনটা দিয়েছো সেই মার্জিনটাকে ভিত্তি করে এই লাইনটাকে লেখা শুরু করবে। এখান থেকে বাঁদিকে অল্প একটুখানি জায়গা ছেড়ে লেখা, একদম মার্জিনের গা থেকে লিখবে না, একটুখানি ছেড়ে রাখবে সামান্য, তাহলে সেই জায়গাতে পরবর্তীতে তোমার এই যখন এই বুলেট টুলেটগুলো দিতে হবে সেগুলো দেখতে সুন্দর লাগবে। একটুখানি ছেড়ে লিখবে, লিখে এইখানে এসে ধরো প্রশ্নের উত্তরটাকে এখানে এসে দাঁড়িয়ে হয়েছিল, শেষ হয়েছিল, পরের প্রশ্নটা তুমি এখান থেকে শুরু করেছো। তাহলে কি হচ্ছে, এইখানে যদি পারো একটা আন্ডারলাইন কেটে দিতে, যেই একটা উত্তর শেষ হলো, সোজা স্কেলটা ধরলে বসালে কয়েক সেকেন্ড লাগে ওটা করতে, কিন্তু সেটা অনেক অনেক কিছু সৌন্দর্যের ক্ষেত্রে অনেক দামি। তো এটা একটা স্কেল ঝপ করে খাতায় বসালে, পেনটা ধরলে টান মারলে গুনে দেখো তো ক সেকেন্ড লাগছে, 5 সেকেন্ড 6 সেকেন্ডের বেশি লাগে না সেটা, কিন্তু দেখতে কত, এইটা আলাদা একটা উত্তর বেরিয়ে গেল, এইটা একটা আলাদা উত্তর বেরিয়ে আসলো। তাহলে এইখানে যখন লিখছো, এই লিখতে 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 ধরো এই বৈশিষ্ট্যের জায়গাগুলো লিখলে, লিখে খেয়াল রাখো, জ্যামিতি বাক্সটা নিতে বলেছি এই কারণে, এই ঠিক এই জায়গাটাতে যেমন জ্যামিতি বাক্সে দেখবে এরকম জিনিস থাকে, এরকম ত্রিভুজাকৃতির জিনিস থাকে, ঠিক আছে? তাহলে এই ত্রিভুজাকৃতির একটা জিনিসকে এইখানটাতে বসাও, এই পাশে লাইন টানো, এই পাশে একটা লাইন টানো, এবার এইটাকেই উল্টে দাও। উল্টোলে কি হচ্ছে, এ পাশের লাইনটা তোমার টানা হয়ে গেছে, আর এই ত্রিভুজাকৃতির জিনিসটাকে যখন তুমি এবার এ পাশে বসাচ্ছ, বসিয়ে তুমি লাইন কাটছো, তাহলে কি হয়ে গেল, এ পাশের লাইন টানা হয়ে গেল। তো এইটাকে তখন যখন বসাবে, তখন এইভাবে না বসাবে কি, একটু উল্টো ভাবে বসাবে। এদিকের এই দুটো বাহু হয়ে গেছে, জাস্ট ওইটাকে উল্টে দিলে, এইটাকে উল্টে দিলে কি হবে, এরকম ভাবে উল্টে বসালে জ্যামিতির বাক্সের ওই জিনিসটা দিয়ে এখান থেকে লাইন কাটলে, তাহলে একটা চৌকো জিনিস বেরিয়ে গেল। কিন্তু এই চৌকো জিনিসটা বেরোবে তখন যখন তুমি একটা কিছু এইখানে কি দিতে চাইছো, এখানে একটা ছবি দিতে চাইছো। এই ছবি কিরকম হবে, এই ছবিটা বিশেষ বিরাট কিছু শিল্পীর মতো আঁকা ছবি হতে হবে না। এইখানে ধরো একটা পাহাড়ে, একটা ভঙ্গিল পর্বতে কোনো একটা রূপ দেখাতে চাইছো, তো সেরকম একটা রূপকে এখানে দিলে, আমি একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি। অনেক সময় গিরিখাত এই সমস্ত থাকে ভূগোলে, আরো আরো অনেক অনেক ধরনের আঁকা থাকে, তা সেখানটায় দিলে এইবার ওই এইটা আঁকাটা যেই হয়ে গেল, বেশি বড় না, ছোট্ট সাইজের আঁকবে, একে ওই হাত দিয়েও এরকম চৌকো করে দিতে পারো চারটে পাশকে, যদি হাতের ব্যালেন্স ভালো থাকে। আর না হলে একটা, এই দুটো সাইডের লাইন অন্তত যেই টেনে নিতে পারলে, বাকি দুটো তাড়াহুড়ো করে এই দুটো সাইজ চৌকো করে দাও। আর এই তলায় ছোট্ট করে যে জিনিসটা সম্বন্ধে লিখছিলে, পরবর্তীতে যদি পারো এইখানে এই ভঙ্গিল পর্বত কথাটাকে লিখে দাও, দিয়ে তোমার উত্তর যেভাবে এগোতে থাকলো এগোলো। এইখানটাতে খেয়াল করো, এইভাবে আসছো, এসে এই যে লাইনটা যাবে, এই লাইনটা কিন্তু এর তলা দিয়ে চলে গেল, আবার এর তলা দিয়ে চলে গেল, এর তলা দিয়ে চলে গেল।
এখন এই যে বাঁ দিকটা, এই বাঁ দিকের জায়গাটা যেন সমান থাকে মোটামুটি। এই বাঁ দিকের জায়গা যত সমান থাকবে তত খাতা সুন্দর দেখাবে। দেখো জিনিসটা একটা উত্তর যেন মনে হচ্ছে যেন বই থেকে উঠে আসবে, এইরকম ছাপানো মতো যেন মনে হয়। তাহলে কি হলো, এটা একটা বড় জিনিস। এবার এই যে বিজ্ঞানের যে ছবি টবি আঁকার ক্ষেত্রে যে জিনিসগুলো বললাম সেটা তো গেল। এবার এসো, চেষ্টা করবে, নিজেরা চেষ্টা করবে কি, একটি যে বিভাগ থাকে সেই বিভাগের যতগুলো প্রশ্ন আছে সেইগুলো যেন একই জায়গায় রাখা যায়। অনেক সময় প্রশ্নের উত্তর মনে পড়ে না, সেটার ক্ষেত্রে কি করতে হবে সেটাও বলছি। একটি বিভাগ, ধরো ক বিভাগ শুরু করেছো, ক বিভাগের যে উত্তরগুলো আছে সেগুলো যেন পরপর পরপর থাকছে। আচ্ছা যদি বড় প্রশ্নও হয়, এই প্রশ্নটা শুরু করে দেখা গেল পরের পৃষ্ঠায় চলে গেছে উত্তরটা, এইভাবে লিখে 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 পুরো পরের পৃষ্ঠায় চলে গেছে। এই পরের পৃষ্ঠায় গিয়ে তুমি কি করলে, দাগের প্রশ্ন উত্তর শুরু করলে। এবার ঝট করে এই ক বিভাগ লিখছিলে, লিখতে লিখতে এই প্রশ্নের উত্তরটা যেই শেষ হয়ে গেল, তুমি এখান থেকে আবার দুম করে গ বিভাগ শুরু করে দিলে। সেটা চেষ্টা করবে না করবার। অবশ্যই সহজ প্রশ্নগুলো তুমি আগে লিখবার চেষ্টা করবে, কিন্তু বিভাগ ধরে যদি করতে পারো, আমি কি বলেছি, তার জন্য আমার সেকশন স্ট্র্যাটেজির যে ক্লাসটা সেটা অবশ্যই দেখো, যে একটি পরীক্ষা নয়, একটি পরীক্ষার মধ্যে অনেকগুলো পরীক্ষা লুকিয়ে আছে। তাহলে কি হচ্ছে, ধরো এই যে ক বিভাগের, ধরো এমসিকিউ এর পরীক্ষাটা একটা পরীক্ষা, মনে করো এমসিকিউ একটা পরীক্ষা, তাহলে কি করলাম, এই একটা জায়গার মধ্যে কিন্তু সমস্ত এমসিকিউ এর উত্তরগুলো থেকে গেল, 1 2 3 4 করে এরকম পরপর পরপর থেকে গেল। তাহলে একটা বিভাগের উত্তর, একই বিভাগের উত্তর যদি একই জায়গাতে থাকে তাহলে এক্সামিনারের সেটা দেখতে সুবিধা হয়। ইন রেয়ার কেস যে তুমি একটা কোনো উত্তর, সেটা বড় প্রশ্নের ক্ষেত্রে হলো যে খ বিভাগে বা গ বিভাগে হয়তো তোমার 4টে প্রশ্ন লিখতে বলেছে, তুমি 3টে প্রশ্নের উত্তর লিখতে পেরেছো, আর একটা প্রশ্নের উত্তর লিখতে পারোনি। যদি সেই প্রশ্নটার উত্তরের মাপ তোমার মনে থাকে যে সেটা কত দূর হতে পারে, ধরো পৃষ্ঠার এইখান থেকে শুরু হয়ে পরের পৃষ্ঠা পর্যন্ত তোমার আন্দাজ লিখতে পারবে, বা এই পৃষ্ঠার পিছন পর্যন্ত যেতে পারবে, তাহলে সেই জায়গাটা ফাঁকা দিয়ে চলে যাও। কিন্তু মাথায় রাখো, যদি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার মুখোমুখি এসেও যখন রিভিশন দিচ্ছ তখনও যদি ওটা লিখতে না পারো, তখন এই ফাঁকা অংশটাকে কি করবে, এরকম ভাবে লাইন টেনে দেবে যে ওখানটাতে আমি লিখিনি, কিচ্ছু লিখিনি ওই জায়গাটায়। এইটা যেন অবশ্যই করবে। আর যেটা করবে যে এক্সামিনার যখন তোমাদের ওখানে সই করতে আসবেন হলে, সেই জায়গাটায় তোমাদের যেখানে যেখানে সই করতে বলবে সেগুলো ভালো করে সই করবে। আর আরেকটা জিনিস নজরে রাখবে, এই খাতা সাজানোর ক্ষেত্রে, যে একটি প্রশ্নের উত্তর যখন তুমি এইভাবে পরপর লিখছো তখন পাশে থাকছে তোমার প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রের সঙ্গে যেন তোমার এই উত্তরপত্রে কটা উত্তর হচ্ছে সেটা অবশ্যই মেলাবে, টিকমার্ক মারবে। প্রশ্নের গায়ে কি করবে, যেটা যেটা হয়ে যাচ্ছে এখানে লেখার সঙ্গে সঙ্গে তার গায়ে টিক মেরে দেবে। তাহলে যখন একদম পরীক্ষার শেষে যখন খাতা রিভিশন করবে, সেই রিভিশন করবার সময় প্রথমে যদি মনে করো যে তুমি এই যে বলেছিলাম না যে একটা প্রশ্নের উত্তর শেষ হলো, একটা প্রশ্নের উত্তর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তুমি এখানে আন্ডারলাইন কেটে দিলে, সেগুলো যদি প্রথম চোটে যখন খুব দ্রুত পরীক্ষা দিচ্ছ তখন যদি না পারো, তাহলে আমি কি বলেছি, লাস্টলি একদম 15 মিনিট টাইম, আমার টাইম ম্যানেজমেন্টের খাতাটা, এই ক্লাসটা দেখো, সেটা দেখলেই বুঝতে পারবে। এই 15 মিনিট টাইম যেন অবশ্যই রিভাইজ করবার জন্য থাকে, ঠিক আছে? কখনো কখনো কোনো পরীক্ষায় মানে হাতের গতি বলো বা প্রশ্ন বলো, সেই অনুযায়ী শেষে এই রিভাইজ দেওয়ার টাইমটা অনেক সময় থাকে না, কিন্তু চেষ্টা করবে টাইম ম্যানেজমেন্ট এবং বাড়িতে এই প্র্যাকটিসটা করে যেন এই 15 মিনিট টাইম এই রিভাইজটা দেওয়া যায়। তাহলে এই রিভাইজ দেওয়ার ক্ষেত্রে কি হচ্ছে, তুমি যে প্রশ্নের উত্তর লিখতে পারোনি সেই প্রশ্নের উত্তরটা সেখানে যেমন একটা মনে করে একটু চেষ্টা করতে পারছো সেই সময়। আর দ্বিতীয়ত, কোনো প্রশ্নের উত্তরে, বিশেষত অঙ্কের ক্ষেত্রে বা কোনো বিজ্ঞানের কোনো প্রশ্নের উত্তরের ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রে কোনো একটা বানান ভুল গেল কিনা, বা কোনো একটা ব্যাকরণের কোনো একটা অংশ, বা ইংরেজির ক্ষেত্রে কোনো আর্টিকেল প্রিপোজিশন, এরকম টুকটাক গ্রামার টামারের কোনো একটি বানান ভুল হয়েছে কিনা, সেগুলোকে রিভাইজের ক্ষেত্রে ভালো করে দেখবে। এবং
এই আন্ডারলাইনগুলো যদি প্রথম চোটে না দিতে পারো, তখন চেষ্টা করবে একটা করে আন্ডারলাইন, তো টানা প্রশ্ন একটা করে লেখা হয়ে গেছে, একটা করে আন্ডারলাইন টেনে দিয়েছি, তো সেইটা যদি তখন করতে পারো তাহলে এই খাতাটা দেখতে তত সুন্দর হবে। তো মোটামুটি এটা বললাম যে তোমাদের এই ক্লাসটাতে যে খাতা কত রকমভাবে সুন্দরভাবে সাজানো যায় এবং খাতার ক্ষেত্রে কি কি নিরাপত্তা অবলম্বন করা উচিত। চেষ্টা করবে যে খাতা যেন বেশি কাটাকুটি না হয়। একটা প্রশ্নের উত্তর লিখছো, এখান থেকে লিখছো, লিখতে 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 হয়তো এই লাইনটা, আরে নিজে কি করো, খাতার যখন উত্তর লিখবে একটা একটা করে অক্ষর লিখবে। এই যে প্রতিফলন, এই প্রতিফলন মুখ দিয়ে যেন উচ্চারণ হয়, কিন্তু সেটা চিৎকার করে না। প্রতিফলন কথাটা মনে মনে উচ্চারণ করো, তাহলে কি হবে, দুটো জিনিস হবে, হাতের লেখা ভালো হবে, 2 বানান ভুল হবে না, 3 যা লিখছো সেই লেখাটা নিখুঁত হবে। তুমি যেটা লিখতে চাইছো, তোমার মাথার মধ্যে যেটা রয়েছে সেটাই লিখবে। অনেক ক্ষেত্রে হয় কি, আমরা যখন দ্রুত লিখি তখন হয়তো এই কথাটা ধরো লিখছি, একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, যে সমতল দর্পণে আলোর প্রতিফলন, এই কথাটা যদি আমি লিখি, কিরকম ভাবে লিখছি, মাথায় রয়েছে সমতল দর্পণে আলোর প্রতিফলন, কি করে হয়। এই যে কথাটা আমি লিখলাম, দেখো আমি কিন্তু ভেবেছি এখানে সমতল দর্পণে কথাটা আমি লিখেছি, কিন্তু লেখার সময় এত ফাস্ট আমি লিখছিলাম, আমার এটা আউট হয়ে গেছে, মানে এখানটায় লিখতেই ভুলে গেছি। কিন্তু তখন তো এই যদি লেখা হয়ে যায় তখন কি করি আমরা, অনেক সময় এখানে এরকম তীর চিহ্ন দিয়ে উঁচু করে লিখে দিই, কিন্তু বেটার হয়, ওটাও তোমার করতে হবে না, বেটার হয় এই যদি কথাটাই মুখে বলে, মুখে মানে কি মনে মনে বলতে থাকবে, পেনটা চলবে, পেনের এই যে মাথাটা, এই পেনের মাথার এই জায়গাটায় চোখের নজর রাখো, চোখের নজর থাকবে পেনের মাথায়, তাহলে কি হচ্ছে, এবার মুখে তুমি বলছো সমতল দর্পণে আলোর, মুখে যেন উচ্চারণ করো না, পরীক্ষার হলে তো কথা বলতে নেই, মুখে উচ্চারণ করবে না কিন্তু মনে মনে বলবে। প্রতি, এই দেখো এখানে ফলন কথাটা লিখতে ভুলে গেছিলাম, প্রতিফলন, কিন্তু মুখে বলে বলে যদি লেখো, অঙ্কের ক্ষেত্রে, বিজ্ঞানের বিভিন্ন রকম ক্যালকুলেশন, রিয়াকশন, যে কোনো লেখার ক্ষেত্রে ভুল হওয়ার পরিমাণ 90% কমে যাবে মুখে বলে বলে যদি লেখো, এবং খাতা যদি এরকম সুন্দরভাবে সাজাতে পারো সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। খাতার আর একটা জিনিস বলি, হাতের লেখা, বিশাল বড় বড় হাতের লেখা যদি হয়, দেখো কয়েকদিনের মধ্যেই তো সেই জিনিসটাকে কমিয়ে আনা যায় না, চেষ্টা করবে বাড়িতে এই যে পেপারটা আছে ঠিক এই রকম করে বেশ কিছু মক টেস্ট দিতে। মক টেস্ট দিলে কি হচ্ছে, তোমার টাইম অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, সময়টা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, পরীক্ষায় কোন প্রশ্নের উত্তর কিভাবে দিচ্ছ সেটা অ্যাডজাস্ট হচ্ছে, তোমার হাতের এই কি বলে খাতা, খাতা কিভাবে সাজাবে, খাতা সাজানো সেটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন পরীক্ষার উত্তর উত্তর লেখাটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে, উত্তর লেখা প্র্যাকটিস হয়ে যাচ্ছে, এতগুলো মানে উপকারিতা রয়েছে এই মক টেস্টে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই এই যে যখন এই তুমি মক টেস্টটা দেবে, এই মক টেস্ট দেওয়ার সময়, এটা মুছে দিয়ে বলছি, এই মক টেস্ট দেওয়ার সময় কিন্তু তুমি কিছু অসুবিধা বোধ করবে, যে এই আচ্ছা এই যে ছবিটা আঁকছি কত দ্রুত আঁকা যায়, এর ক্ষেত্রে তোমরা নিজেদেরও বুদ্ধি খাটাতে পারো, যে কত দ্রুত লাইনটা টানলে, কোনভাবে আমি ছবিটা আঁকলে আমার সেই প্রশ্নের উত্তরটা, অসংখ্য প্রশ্ন আছে, অসংখ্য উত্তর আছে, কোন প্রশ্নটা আমার ছবি দিতে হবে, ছবি দিলে আমার বেটার হয়, সেটা বই থেকেই তুমি বুঝতে পারবে, যে ছবি যে উত্তরে, বইতে যে উত্তরে তোমার ছবি দেওয়া আছে, এখানেও চেষ্টা করবে সেই উত্তরে সেই ধরনের ছবি দিতে, তাহলেই মিটে যাবে জিনিসটা। কিন্তু সব সময় যে সেটা পেরে ওঠা যায় তা না, উত্তর উত্তর কতটা লিখতে হবে, কতটা পরিমাণ লিখবে, তার ওপর কিন্তু ছবি দেবে কি দেবে না নির্ভর করছে, তার ওপর নির্ভর করে। ভেবে নেবে
ছবি দেবে কিনা। যেমন ধরো একটা 5 নম্বরের প্রশ্ন আছে, কোনো কিছু লিখতে হবে, কি 4 নম্বরের প্রশ্ন আছে, সেখানে তুমি একটা ছবি দিতে পারো। এবার 2 নম্বরের একটা প্রশ্ন উত্তর চেয়েছে, সেখানে তুমি ছবিটা দিচ্ছ কি করে। এবার দেখা গেল যে 5 নম্বর কি 4 নম্বরের একটা প্রশ্ন বলে উত্তর চেয়েছে, সেখানে তুমি পয়েন্টগুলো মোটামুটি দিলে, পয়েন্টস দিলে, পয়েন্ট করে করে পরপর জিনিসটা লিখে তার সঙ্গে ছোট একটা এখানে ছবি দিয়ে দিলে, তাহলে কি হচ্ছে, মার্কসটা সুন্দর ক্যারি করলো। তো এইগুলো মোটামুটি তোমাদের ধারণা দিলাম। পরীক্ষার এই খাতা দেখে প্রথম কথা হচ্ছে কোনো টেনশন করবে না, এবং টেনশনটা কাটবে কিভাবে, যদি বাড়িতে পরীক্ষার আগের কদিন ভালো করে খাতা নিয়ে, মানে বাড়িতে লুটশিট নিয়ে বা ফুলস্কেপ কাগজ কিনে নিয়ে, বা নিজেদের খাতাতেও একদম টাইম ধরে 10 বছরের কোশ্চেন, অথবা সবচেয়ে ভালো হয় 10 বছরের কোশ্চেন বা টেস্ট পেপার থেকে কয়েকটা, এই একদম 3 ঘন্টা মানে যে তোমাদের টাইমটা আছে সেই টাইমটা ধরে যদি তোমরা মক টেস্ট দিয়ে প্র্যাকটিস করে নাও, তবে খাতা এতটাই সুন্দর করে সাজাবে, মানে বিরাট কিছু চাপের জিনিস না। সাধারণভাবে একটু যত্নবান হলে আর হাতের স্পিডটাকে যদি ঠিক রাখতে পারো, তাহলে সেটা নিয়ে খুব একটা সমস্যা হবে না। চেষ্টা করবে লেখার সাইজ যেন খুব বড় না হয়। হাতের লেখার সাইজ কি হবে, হাতের লেখার সাইজ খুব ছোট না, খুব বড় নয়, মোটামুটি দেখে যেন এক্সামিনারের একটা ইমপ্রেশন ভালো হয়, মোটামুটি মাঝারি সাইজের হাতের লেখার চেষ্টা করবে। আর একদম ঘেঁষাঘেঁষি করে লিখবে না। যেমন মানে একটা লাইন, এইটাকে দেখিয়ে লাস্টলি এই অংশটা দেখাচ্ছি, লাস্ট পয়েন্ট। ধরো খাতাতে তুমি লিখছো, একটা লাইন তুমি লিখে তার এই গোড়া থেকেই আবার শুরু করে দিলে লেখা, একদম এই গোড়া থেকে শুরু করলে একটু দুটো লাইনের মধ্যে কি করো, একটু ফাঁক রাখো। এই পাশটাকে যেমন মেনটেন করো প্রত্যেকটা শব্দে, এবং দুটো লাইনের মধ্যে একটু ফাঁক রেখে লেখো, তেমনি দুটো শব্দের মধ্যেও একটু ফাঁক রেখে রেখে লেখো। তাহলে কি হবে, যে কোনো মানুষের সেই জিনিসটা তো একজন পড়ে তো বুঝবেন। তোমার খবরের কাগজ হোক, বইয়ের লেখা হোক, যদি লাইনগুলো ঘেঁষাঘেঁষি থাকে, ছোট ছোট করে গুতোগুতি করে লেখা থাকে, তুমি নিজেই কি পড়ে ভালো লাগে? একটু যখন ফাঁকা ফাঁকা থাকবে, তখন দেখো প্রত্যেকটা কিভাবে মেনটেন হচ্ছে। এগুলো ধরো একটা শব্দ, দুটো লাইনের মধ্যে ফাঁক আছে, দুটো লাইনের মধ্যে একটু ফাঁক অবশ্যই রাখো, ঠিক আছে, একটু ফাঁক এই দুটো লাইনের মধ্যে অবশ্যই রাখো এই জায়গাটায়। আর দুটো শব্দের মধ্যে অবশ্যই একটু করে ফাঁক রাখো, তাহলে কি হবে, বুঝতে সুবিধা হবে। এখন এই টোটাল জিনিসটা তোমাকে অ্যাডজাস্ট করতে হবে কিভাবে, বাড়িতে প্র্যাকটিস করো। আমি কিন্তু স্টাডি শিডিউল দিয়ে রেখেছি, এমন না যে তোমার হাতে সময় নেই। যদি নিখুঁতভাবে পরিকল্পনা করা যায় তাহলে সময় যথেষ্ট পাওয়া যায়, এবং প্রত্যেকটা প্রস্তুতি যদি ভালো থাকে, তাহলে মানে আমার যে প্রশ্নটার উত্তর লিখছি তার প্রস্তুতি যদি ভালো থাকে, তাহলে উত্তর লেখার স্পিড কম পড়ে না, সেই স্পিডেই কিন্তু তখন লেখা যায়। চলো, এই ক্লাসে আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম। কিছু কিছু জিনিস যেগুলো আমি আমার জীবন থেকে দেখেছি, শিখেছি, বুঝেছি, আমার ছাত্রদের বলে ভালো উপকার পেয়েছি, সেগুলো তোমাদেরকে শেখালাম। তো পুরোনো ক্লাসগুলো দেখো, যারা নতুন ক্লাসে এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওই নোটিফিকেশন ওই সমস্ত অন টন করতে হয়, সেগুলো করে রেখো। আর তোমাদের যা সমস্যা হবে সেগুলোকে আমাকে জানিও। আর পুরোনো যারা দেখছো, নতুন যারা দেখছো, সকলকেই বলছি সামনের ক্লাসগুলোতে নজর রাখো, পিছনের ক্লাসগুলোকে একবার করে দেখে নিও। চলো, সবাই ভালো করে প্রস্তুতি নাও, ভালো করে পড়াশোনা করো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে।